কালকে দুপুরের পর থেকে সারা বাংলাদেশের রাজনৈতিক বলেন সামাজিক বলেন পরিস্থিতিটাই খুব গম্ভীর। এই রকমভাবে একটা কচি কিশোর মেয়ের মৃত্যু হতে পারে বাংলাদেশে, এবং তাও আবার 5 আগস্টের অভ্যুত্থানের পরে, এইটা আমাদের ধারণার মধ্যেই ছিল না। কাকে দোষ দেবেন? কোনো রাজনীতি করার বিষয় নয়। আসিয়াদের মতো মেয়েরা এর আগেও মারা গেছে। ফাহিমা, রহিমা, নুসরাত একদম আগুনের পিণ্ড হয়ে দৌড়াতে দৌড়াতে ছাদ থেকে ঝাঁপ দিয়ে মারা গেছেন। এরকম ঘটনাও আপনারা জানেন। বাংলাদেশ অনেক বড় সংগ্রাম করে দেশটা স্বাধীন করেছে। আমরা আমাদের স্বাধীনতার গর্ব করি, আমাদের ভাষা আন্দোলনের গর্ব করি, আমাদের জাতি যে এত বড় মুক্তিযুদ্ধ করেছে সেই জন্যে গর্ব করি। কিন্তু তার চাইতে জানেন, মনের মধ্যে বিরাট একটা গ্লানি, একটা কলঙ্কের মতো, আমাদের হৃদয়ের মধ্যে একটা দাগের মতো এই রকম করে যে মেয়েগুলো মারা যাচ্ছে, আমরা সেটা এখনো বন্ধ করতে পারিনি। ইউনূস সাহেবকে তো আর কাঠগড়ায় তুলতে পারবেন না, কোনো রাজনৈতিক দলকেও কাঠগড়ায় তুলবার কথা বলছি আমি। এটা আমাদের মনের মধ্যে আছে। বাংলাদেশের মানুষের মনের মধ্যে সেই ধরনের শয়তান আছে যারা মানবতার দুশ্মন, যারা কচি কিশোর মেয়েদের ধর্ষণ করে, তাদের মৃত্যুর কারণ হয়, তাদের জীবন হরণ করে। প্রথম আমাদের এটা ভাবা উচিত আজকের এই দিনে, অথবা প্রায় প্রত্যেক দিনই ভাবা উচিত, আমরা আমাদের দেশে এই কিশোরদের জীবন কি সুন্দর করে তুলতে পারি না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই কিশোরের সামনে মাত্র 8 বছর বয়স, কত বছর বাঁচত? সেটা কি 70 নাকি 52 নাকি 80 আমি জানি না, কিন্তু যতদিনই বাঁচত ততদিন পর্যন্ত তার জীবনটা যাতে ভালো হতে পারে সেই জন্যই তো আমরা সংগ্রাম করছি। কিন্তু আমাদের দেশ দেখেন, তার বোন তাকে বাঁচাতে আসতে পারেনি, তার পিতা আসতে পারেনি, ভাই আসে নাই, তার নিজের দুলা ভাই আসে নাই, তার নিকট যারা ঘনিষ্ঠ লোকজন তারা আসে নাই, তারা সবাই একটা পাষণ্ড হয়ে গেছে। আমাদের আগে এইটা ভাবতে হবে আমরা যাতে মানুষ হতে পারি। আমরা রাজনীতি করি, রাজনীতির নামে এত মিথ্যাচার করি, রাজনীতির নামে পরস্পরের প্রতি এত কুৎসিত গীবত গাই, এত বেশি বদনাম করি, অন্যকে বদনাম করবার চেষ্টা করি, করতে করতে নিজে নষ্ট হই, পুরো সমাজটাকে নষ্ট করে ফেলি। আমরা এখানে কোন প্রতিপাদ্য দিয়ে আলোচনা করছি এটা পরে ধরেন, কিন্তু সবার আগে ভাবে কত বড় একটা অভ্যুত্থান হলো। আমাদের 52 থেকে শুরু করে আজ পর্যন্ত কতগুলো রক্তদান ইতিহাস আছে। প্রতিটা রক্তদানের পরেই আমরা একবার করে শপথ নিই, এই রক্ত যেন বৃথা না যায়, এই রক্তের যাতে যথাযথ মূল্য দিতে পারি। যারা জীবন দিয়েছেন, তারা যে জন্যে জীবন দিয়েছেন, সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয়, একটা সুন্দর দেশ গড়ে ওঠে, সুন্দর সমাজ হয়, সুন্দর রাষ্ট্র গঠিত হয়, আমাদের জীবন যাতে সুন্দর হয়। অথচ জীবন কেমন হচ্ছে তার প্রমাণ তো আসিয়া নিজে। হ্যাঁ, আমি মানি আমাদের সমাজ এগিয়েছে। আমাদের যখন 4 কোটি মানুষ ছিল তখন দেশে দুর্ভিক্ষ ছিল। 52 সালে আমাদের মানুষ আরও কম ছিল, তখন দুর্ভিক্ষ ছিল। আর আজ যখন প্রায় 20 কোটি মানুষ, তখন অনাহারে মারা যাবার খবর পাচ্ছি না। আমাদের খাদ্য উৎপাদন বেড়েছে, আমাদের মানুষের দারিদ্র্য আগের তুলনায় কমেছে, এগুলো ঠিক। কিন্তু তারপরেও জীবনে যত বিস্তৃত হয়, জীবন যত প্রসারিত হয়, জীবন যত বড় হয়, তত জীবনের মধ্যে দুঃখ বাড়ে, তত জীবনের বেদনা বাড়ে, জীবনের গ্লানি বাড়ে। আমরা সেই গ্লানিগুলো দূর করতে পারি না। এইবার 5 আগস্টের পরে আমাদের শপথ ছিল আমরা নতুন বাংলাদেশ গড়ব। নতুন বাংলাদেশ গড়ব, এটা কেবল আবেগের কথা তো নয়, বললেই তো নতুন বাংলাদেশ হবে না। নিশ্চিতভাবে, যদিও অনেকেই এরকম কথা বলে, দ্বিতীয় স্বাধীনতা এনেছি আমরা। একটা দেশের স্বাধীনতা 2 বার আসে না। বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, এটা বাংলাদেশ হয়েছে। দ্বিতীয়বার কিন্তু আর বাংলাদেশ আর এক নামে হবে না। বাংলাদেশ নতুন করে স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে, গণতন্ত্র পেয়েছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে। সব কথাই হয়তো সত্যি বলেছি, কিন্তু তারপরেও এটা সত্যি, বাংলাদেশ গড়বার জন্যে, বাংলাদেশ বদলে দেবার জন্যে
আমরা যে লড়াই স্বাধীনতার সময় করেছি অত বড় লড়াই আমাদের দেশে হয়নি। আমরা সেই লড়াই করবার পরে একটা নতুন বাংলাদেশ, সোনার বাংলা গড়ে তুলতে পারিনি। আজকে যখন আমরা আবার লড়াই করছি, বলছি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশে গণতন্ত্র থাকবে, ভোটের অধিকার থাকবে, কথা বলবার অধিকার থাকবে, পেটে ভাত থাকবে, ক্ষুধায় পেটে আগুন জ্বলবে না, আমরা বিনা চিকিৎসায় মারা যাব না, আমাদের লেখাপড়ার ব্যবস্থা হবে, জীবন আরও সুন্দর উপভোগ করবার মতো হবে। সেই রকম দেশ গড়বার সংগ্রাম আমরা কেবল শুরু করেছি। আমি মাঝে মাঝে বলি, বিশেষ করে যেই শিক্ষার্থীরা জানবাজি লড়াই করে এত বড় স্বৈরাচারকে পরাজিত করেছেন, তারা যখন নতুন রাজনীতি নির্মাণ করতে চান, তখন তাদের বলি, এই রাজনীতি কিন্তু আবেগ দিয়ে করা যাবে না, এই রাজনীতি কেবল রাগ দিয়ে করা যাবে না, এই রাজনীতি কেবলমাত্র অন্যের উপরে আক্রোশ দিয়ে করা যাবে না, এই রাজনীতি করতে হবে খুবই ঠান্ডা মাথায়। ভাবতে হবে কীরকম করলে জীবন ভালো হয়, ভাবতে হবে কীরকম করলে জিনিসের দাম বাড়ে, ভাবতে হবে কীরকম করলে মানুষ তার রিপু কন্ট্রোল করতে পারে, আপনাকে ভাবতে হবে কীরকম করলে আমি মানুষকে ভালোবাসতে পারি, মানুষকে বন্ধু হিসেবে, আমার ভাই হিসেবে কাছে টানতে পারি, এবং সবাই মিলে একটা বাংলাদেশ গড়ে তুলতে পারি। এই জন্যই রাজনীতিকে সুন্দর পরিশীলিত হতে হবে। রাজনীতি যখন অন্যের কাছে যাবে, তখন মানুষ সেই রাজনীতি দেখে মনে করবে এর সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারে। আর একটা দলের নেতা যখন কারোর সঙ্গে কথা বলবে, হয়তো তিনি সে দল করেন না, কিন্তু তারপরে মনে করবেন এই মানুষটা ভালো, কারণ তিনি রাজনীতি করেন। তিনি ভাবতে পারবেন যে যদি এই রকম লোক দেশ গঠন করবার দায়িত্ব পায়, তাহলে সেই দেশে কাজ হতে পারে। আমাদের যা কিছু ভুল হয়, যেটা আমাদের দেশের ক্ষতি করতে পারে, যেটা আমাদের অগ্রগতির পথে বাধা হতে পারে, সেই কাজগুলো আমরা করব না, সেগুলো থেকে বিরত থাকব। এবং সেটার জন্যেই আমরা মনে করছি, যেমন খুব দৃঢ়ভাবে বলি, কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই কারোর প্রতি আমাদের, কোনো দলগত বিদ্বেষ নেই কারোর প্রতি আমাদের। আমরা কোনো দলকে যে কোনো মূল্যে ধ্বংস করে দেবার কাজ করছি না। কিন্তু এ তো ঠিক, কোনো দল ক্ষমতায় থেকে আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের জাতিটাকে ধ্বংস করে দিতে চেয়েছে, তাদেরকে রুখতে হবে এবং সেই পথ আমাদের বার করতে হবে। আমাদের ঠিক করতে হবে আমরা কি করে গণতন্ত্র নির্মাণ করতে পারি। আমাদের নিজেদের মনকে, চিন্তাকে ঠিক করতে হবে। আমরা অন্যের অধিকারকে খর্ব করবো না, অন্যের কথা বলার অধিকার হরণ করবো না, বরঞ্চ সেই যে কথা আছে, আমি অন্যের কথা বলবার অধিকার প্রতিষ্ঠা করবার জন্য নিজে সর্বাত্মকভাবে সংগ্রাম করবো, তিনি যেন কথা বলতে পারে। এখন চলতে পথে তো নিশ্চয়ই বিতর্ক হবে, সেরকম বিতর্ক একটা হয়েছে। কেউ বলছেন তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন দেন, সেইটা শুনে অন্যরা বলছেন একেবারে জান দিয়ে দিচ্ছেন ভোটের জন্য, কেন এতগুলো বছর অপেক্ষা করেছেন, পারেননি? যদি ছাত্ররা লড়াই না করতো তাহলে আরও 4 বছর অপেক্ষা করতে পারতেন না? তাহলে 4 বছর অপেক্ষা করে আগেই কেন ভোট চাইবেন? আপনি কারো প্রতি জেদ করে কথা বলবেন না। আমি আপনাদের বলছি, আমরা রাজনীতির ক্ষেত্রে এই কথা বলতে চাই, আমরা যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্র উদ্ধার করতে চাই, আমরা যত তাড়াতাড়ি সম্ভব জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে দিতে চাই, মানুষের ভোটের অধিকার ফিরে দিতে চাই। অতএব কেউ যদি এমন কথা বলেন ভোট আরও দেরি করে হোক না, সেটা কোনো কথা নয়। এরকম যদি হয় যে এই সময় ভোট করবার চাইতে আমাদের আরও বড় কোনো কাজ আছে, আপনি সেটার কথা বলতে পারেন। আপনি যদি বলেন যে আমি ভোট চাই কিন্তু ওটা নয়, এই ভোট চাই, তখন আমি বিবেচনা করব এই ভোট আমার জন্য কোনো কাজে লাগে, কোনো উপকারে দেয় কি না। বক্তাদের বক্তৃতা শুনেছেন, আমি সেই ব্যাপারে কথা বাড়াতে চাই না। এটা ঠিক, আমরা যদি স্থানীয় সরকার নির্বাচন করতে চাই এখন, তাহলে ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত সমস্তগুলো ভোট করে আসতে আসতে অন্তত বছর 2 সময় লাগবে। 2 বছর অপেক্ষা করতে চাই আমরা? একই সঙ্গে বলি 2 বছর ধরে যদি এই ভোট চলতে থাকে, এই 2 বছরে কতগুলো মানুষ মারা যাবে, কতগুলো সংঘাত হবে, সেই সংঘাত কি আমাদের জন্য দরকার আছে? আমরা যদি সেই সংঘাত না করি, যদি জাতীয় সংসদে নির্বাচন করি, কি ক্ষতি হয়? প্রশ্ন এরকম করে করা হচ্ছে। এখন যারা ক্ষমতায় নাই কিন্তু ক্ষমতায় যাবে, তারা ক্ষমতায় যাবার পরে জনগণের কাছে এখনকার প্রদত্ত অঙ্গীকারগুলো রাখবে, ওয়াদাগুলো রাখবে? এখন যারা আছে তাদেরকে অতীতে আমরা দেখি নাই, এরা এরপরে ক্ষমতায় যাবার পরে যদি না রাখে, আমি আপনাদের বলি এই কথাটাই ভালো করে ভাবে। একটা দল, একটা ব্যক্তি ক্ষমতায় গেলেই আপনার ক্ষতি করবে। সে যদি 6 মাস পরে যায় তাও ক্ষতি করবে, যদি 1 বছর পরে যায় তাও ক্ষতি করবে। অতএব আপনি চাইব যেন তিনি ক্ষতি করতে না পারেন। আপনি চাইব এমন করে রাজনীতিটা নির্মাণ করা হোক,
এমন করে ভোটের ব্যবস্থা করা হোক, এমন করে ফলাফল করা হোক, এমন করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হোক, ক্ষমতা ছড়ে দেওয়া হোক, কোনো ব্যক্তি একক ক্ষমতা না পায়, যাতে ইচ্ছা মতো ক্ষমতা ব্যবহার করে তিনি বাকি বাঙালিগুলোর ক্ষমতাকে খর্ব করতে না পারে। আমরা সামগ্রিকভাবে দেশটা সমাজটাকে বদলাতে চাই। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, আপনারা জানেন সরকার 15টা কমিশন করেছে, 6টা কমিশন রিপোর্ট দিয়েছে কি কি কাজ করলে দেশে গণতন্ত্র রক্ষা পেতে পারে। যেমন ধরেন আমাদের কাছে 6টা প্রস্তাবনা আসছে, দুর্নীতি দমন করা যেতে পারে কি কি পদ্ধতিতে। সব মিলে 166টা প্রস্তাব দিয়েছেন তারা। শুধু দুর্নীতিতে না, দুর্নীতি বলেন, ভোট কীরকম করে হতে পারে, কি করলে আপনি কথা বলার অধিকার পান, এই সব কিছু মিলে 166টা প্রস্তাব দেওয়া হয়েছে। আপনারা যদি চান এই মঞ্চে এই মিটিংয়ের মধ্যে যারা আছেন তারাও যদি মনে করেন আপনি সেই 166টা প্রস্তাব জানতে চান, তারপরে আপনার মত রাখতে পারেন, তার সুযোগ আছে। যদি সত্যি সত্যি কেউ আগ্রহী হন তাহলে আমাদের সভা শেষ হবার পরে এইখানে আমাদের দলের যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন। ওই স্প্রেডশিট মানে ওই কাগজটা আপনাকে দেওয়ার ব্যবস্থা করা যাবে, যাতে আপনি আপনারা মতামত দিতে পারবেন। আমরা সেখানে মত দিচ্ছি। এই মতটা হচ্ছে যদি পারেন দেশের যতগুলো মানুষ আছে 20 কোটি মানুষ তার মতামত দিক। যদি দেখা যায় 20 কোটি মানুষের মতামতের মধ্যে 20 কোটি দেয়নি, 10 কোটি দিয়েছে, তার মধ্যে 5 কোটি মানুষ একটা মত দিয়েছে, আমরা সেটা গ্রহণ করতে পারি। যেহেতু দেশে ইন্টারনেট চালু হয়েছে, দেশে এখন যেরকম করে যত তাড়াতাড়ি তথ্য প্রবাহ যায়, এইখানকার কথা একেবারে বাংলাদেশের সুদূর প্রান্ত পর্যন্ত যেতে পারে। এখন তো আগের মতো নেই যে একটা চিঠি লিখে 24 ঘন্টা অপেক্ষা করতে হয়। এই জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণেই আমরা বলছি এই যোগাযোগের ব্যবস্থাকে কাজে লাগিয়ে আরও বেশি করে যাতে আমরা পরস্পরকে জানতে পারি তার ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ দিয়ে অনেকে অনেক কথা বলবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমার শিক্ষক ছিলেন, তারপরে তার সম্পর্কে আমার দুই একটা কথা আছে, কিন্তু এই কথা আমি বলবো ডক্টর ইউনূস একজন শিক্ষিত লোক। ডক্টর ইউনূস আর যাই করেন কেউ কেউ হয়তো মনে করেন, কিন্তু আমি মনে করি ডক্টর ইউনূস নতুন আর একটা পার্টি বানাচ্ছেন না, তার ছাত্ররা বানাচ্ছে, মানে আমাদেরই ছাত্ররা, আমাদের ছোটরা বানাচ্ছে। ডক্টর ইউনূস তাদের প্রতি একটু দুর্বলও থাকতে পারেন, কিন্তু 5টা বাস দিলেই যদি মনে করেন যে সমস্ত সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে আর কাউকে দেওয়া হচ্ছে, এরা তা নয়। আপনি বরঞ্চ বলেন এই রকম সুবিধাও দিতে পারবেন না, সরকারের কোনো সুবিধা নিয়ে কেউ দল করতে পারবে না। বলেন কোনো আর্থিক সুবিধা নিয়ে, দুর্নীতি নিয়ে যারা দল করবে তাদের দল আমরা গ্রহণ করব না, এখনই বলে দেন। ওই রকম দল করলে আমরা তার পক্ষে থাকবো না, করতে পারেন আপনারা। আমি বলছি ওই রকম করে করা সম্ভব, এখন থেকে এই লড়াইটা করা, যাতে নিজেরা নিজেদের মত দিতে পারেন। সবাই যখন বুঝবে যারা এইটা পছন্দ করছি এইটা করছি না, তখন তার ভিত্তিতে একটা জনমত গড়ে উঠবে এবং সেই ভিত্তিতে দেশের আইন কানুন তৈরি করা সম্ভব। আমরা শুধু এই কারণেই বলছি, এখন যদি জাতীয় সংসদের নির্বাচন হয়, যারা ক্ষমতায় যাবে, যাবার পরে কি করবে, তারা আর স্থানীয় সরকারের নির্বাচন করবে না, না করে পারবে, ক্ষমতায় থাকতে পারবে। দেখেন ক্ষমতায় যাবার পরে উপজেলা পরিষদ যে গঠন করা হয়েছিল সেটাও একটা সরকার ভেঙে দিয়েছিল। তার মানে ক্ষমতায় গেলে ভেঙে দেওয়া যায়, সেটা অস্বীকার করছি না, কিন্তু ভেঙে দেওয়ার ফলাফল শেষ পর্যন্ত ভালো হয় না যদি তিনি অন্যায়ভাবে করেন। গায়ের জোরে যারা ক্ষমতায় থাকতে চান, শেখ হাসিনা তার বড় উদাহরণ, পালাতে বাধ্য হয়েছে, ফিরে আসতে পারেন। ফিরে আসতে পারবেন কোনোদিন আমি জানি না, আল্লাহ বলতে পারেন, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসবার কোনো লক্ষণ নাই। কেন? বক্তৃতা করেছেন আমি দেশের এত উন্নতি করেছি যে আমার পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক। আচ্ছা, পিয়ন 400 কোটি টাকার মালিক কিভাবে হয়েছে বলেন? পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে চুরি করে, লুট করে, তাই তো? আর তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সেই চুরি করতে, লুট করতে দিয়েছে। তো যিনি তার পিয়নকে চুরির টাকা 400 কোটি টাকা দিয়ে দেন, তাকে আবার প্রধানমন্ত্রী বানাবে এই দেশের লোক? আমার মনে হয় না। যারা বুঝেছে যে ওরা চোর, ওদের কোনো সম্ভাবনা নাই। যারা বুঝেছে ওরা জনগণের গণতন্ত্র হরণ করে, ওরা মানুষের ভোট কেড়ে নেয়, তাদেরকে মানুষ ভোট দেবে বলে আমি বিশ্বাস করি না। আমি এজন্যই মনে করি ভোট হওয়া দরকার। সেই ভোট কীরকম করে দেবে? সেই ভোট বুঝে শুনে দেন। আপনার কাছে তো কাগজ দেওয়া হচ্ছে, সরকার দিচ্ছে, আমরা দিচ্ছি, সবাই দিচ্ছে। আপনার যদি মনে হয় যে এই দল ক্ষমতায় গেলে ভালো করবে না, দেবেন না ভোট, কেউ কিছু করতে পারবে না। ওই দিন নাই গায়ের জোরে ভোট কেড়ে দেবে, ওই দিন নাই ডাকাতি করে, লুট করে
আপনাকে ঘর থেকে বেরোতে দেবে না, আপনারা ভোট কেড়ে নেবে, ওই দিন শেষ হয়ে গেছে। এটা তো বিশ্বাস করেন। এইবারের ভোট আমরা মনে করি ঠিকঠাক মতো ভোট দেওয়া হবে। হ্যাঁ, একটা সংশয় কিন্তু কেউ কেউ দিচ্ছেন, ভাই শেষ পর্যন্ত ভোট তো হবে। আমি বলি ভোট যদি না হয় তাহলে কি হবে বলেন তো? সবাই একবার ভাবে, যদি ভোট না হয় তাহলে সরকার কে হবে? মানে মার্শাল্লাহ হবে? মার্শাল্লাহ চান? মার্শাল্লাহ না যদি চান তাহলে তো ভোটই হতে হবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, 3 মাস পরে হোক, 6 মাস পরে হোক, দেশে ভোট হতে হবে। এই ভোট নিয়ে কেউ টাল্টি বাল্টি করে, দেখবেন যে তার কোনো অস্তিত্ব থাকবে না। ওই জন্যই বলি, যারা ভোট দেরি করবার কথা বলেন তারা ভুল করেন। অনেকে এরকম করে বলছেন না, আগে সংস্কার করেন তারপরে ভোট। আমি বলি, আচ্ছা এই বিল্ডিংটা ধরো, এই ঘরের মধ্যে সংস্কার করা যায়? এটাকে আরও ভালো রং করা যায়? এটা ছাদ আরও ভালো করা যায়? এটার লাইটের ব্যবস্থা আরও ভালো করা যায়? ভালোর কি কোনো শেষ আছে? ভালো সবসময় করতে পারবে। এই জন্য সংস্কারও সবসময় চলতে থাকে। আপনি আপনার কাপড় যেটা পরেছেন তার চেয়ে ভালো কাপড় পাওয়া যাবে? পাওয়া যাবে। যদি আপনি গুলিস্তান যান, যদি আপনি কলকাতা যান, যদি ব্যাংকক যান, কোনো না কোনো জায়গায় তো ভালো পাবেনই। ভালোর কোনো শেষ নাই। এই জন্যই সংস্কার শেষ করব এইরকম কোনো সুযোগ নাই। সংস্কারও চলবে, ভোটও চলবে, একটার সাথে আর একটা ঝগড়া নাই। আমরা বলছি, এই যে বলি কোনো কোনো পার্টি হয়তো আমার মতের সাথে একমত হয়, উনি আসবেন আমার এই মঞ্চে, আমি বক্তৃতা করবো, পরে তিনি বক্তৃতা করবেন, সেই ব্যবস্থা আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করি এখন থেকে তাই চালু করতে হবে। গণতন্ত্র যদি বলেন তাহলে ভিন্ন মত বলবার কারণে কারো কণ্ঠরোধ করতে পারবেন না, তার মাথায় বাড়ি দিতে পারবেন না, তার কণ্ঠ চেপে ধরতে পারবেন না। ওটার নাম গণতন্ত্র নয়। এই ব্যাপারে সবাই যদি একমত হন তাহলে সবার কথা বলবার অধিকার প্রতিষ্ঠিত হবে। এই ব্যাপারে সবাই মিলে, এই ব্যাপারে সবাই যদি আমরা একমত হই, আমি বিশ্বাস করি সেরকম একটা দেশ করতে পারি। আমি আমার কথা শেষ করব। কথা তো আরও বলার আছে, আরও বলবো, শপথ আমরা করতেই থাকবো। আমাদের ইসলাম পার্টি আজকে উত্তরে করেছি, দক্ষিণেরটা করবো 18 তারিখে। আমাদের ছাত্রদের, যুবকদের, নারীদের ইফতার এর মধ্যে আসে। যেখানে যেখানে পারছি কথা বলবো। না হলেও আমরা আমাদের ভিডিওতে অন্যান্য জায়গাতে কথা বলি, অন্যান্যরা কথা বলেন, সবার কথা শুনবেন, আপনাদের কথাও আমরা শুনতে চাই। ভালো থাকবেন, দোয়া করবেন। খোদা হাফেজ।